Hi friends, good afternoon. Welcome to my Impact channel. আমি সুমন চক্রবর্তী। আমি well experienced teacher কাম author and YouTuber. আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম। তার কারণ কিছু আমার টেকনিক্যাল প্রবলেম চলছিল, নেটের টেকনিক্যাল প্রবলেম কিছু চলছিল, প্লাস আমার ফোনটাও খারাপ হয়ে গেছিল, আগের ফোনটা। সো যে কোনো কারণে আমি আনতে পারিনি ভিডিও, এই সকল কারণে। সো তার জন্য এক্সট্রিমলি সরি। বহু আমার ফ্রেন্ডস আছো যারা আমার খোঁজ নিয়েছে হোয়াটসঅ্যাপে, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা আমার চ্যানেলের ডেইলি ভিউয়ার্স আছো তাদের উদ্দেশ্যে আমি তাদেরকেও অবশ্যই সাধুবাদ জানাই। তো আমার আগের চ্যানেলটি প্রথমেই বলি বন্ধ হয়ে গেছে যে কোনো কারণে। আমার ফোন চেঞ্জ হয়ে যাওয়াতে আমার পাসওয়ার্ড আর আইডি আমি ভুলে গিয়েছি। সো যে কোনো কারণে ফোন চেঞ্জ হয়ে গেছে। সো তাই জন্য আমার আগের ইম্প্যাক্ট চ্যানেলটা বন্ধ হয়ে গেছে। সো নতুন ইম্প্যাক্ট চ্যানেল আমি আবার যেমন অ্যাজ ইউজুয়াল পড়াতাম সেইভাবেই আমি পড়াবো এবং তোমাদের পাশে পাবো এই আশা নিয়ে আজকে থেকে শুরু করছি ভিডিও। সো ভিডিওর সঙ্গে থাকো, ভালো লাগলে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধু বান্ধবের মধ্যে, যাতে এই ভিডিও দ্বারা বহু মানুষ উপকৃত হয়। যারা চ্যানেলটি প্রথম দেখছো, এই ধরনের বিভিন্ন এডুকেশনাল ক্লাস 10, 11, 12 ডিগ্রি কোর্স, কম্পিটিটিভ এক্সাম এবং স্পোকেন ইংলিশের ভিডিও পেতে আজই ইম্প্যাক্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থেকো, আমার সঙ্গে থেকো, আমার পথ চলাটা আরো মসৃণ করো। সো আজকে পড়াবো তো বটেই, তার পাশাপাশি কিছু টপিক আগে বলি। কম্পিটিটিভ এক্সামের জন্য আমাকে বহু ছাত্রছাত্রী আমাদের কমেন্ট বক্সে ইনস্টিটিউটে তারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে। সো এক ছাত্রীর প্রশ্নটা খুবই ইনফরমেটিভ ছিল যে স্যার, আমি এইচএস পাস, আমি কি যে কোনো কম্পিটিটিভ এক্সামে বসতে পারি? সো আমি তখন তাকে বললাম, ইভেন এটা প্রশ্ন ছিল যে আমার বাড়িতে চাইছে যে আমি ব্যাংকে চাকরি করি, ব্যাংকের আইবিপিএস এক্সামগুলো দিই, বাট আমার ম্যাথস পার্টটা খুব খারাপ, বাট আমি ইংলিশে খুব ভালো। সো আমি তাহলে কি প্রিপারেশন নিলে বেটার হবে? সো আমি তাকে কমেন্ট সেকশানে, যেহেতু আমার ফোনে একটা প্রবলেম চলছিল, আমি তাকে রিপ্লাই দিতে পারিনি। আমি নামটা বলছি না, বিকজ সে লিখেছে নাম প্রকাশে অনিচ্ছুক। সো আমি তার রিপ্লাইটা আজকে দিয়ে দিচ্ছি। যে কোনো কম্পিটিটিভ বা সরকারি চাকরির প্রস্তুতির জন্য অনুশীলন যেমন প্রয়োজন, তেমনি সঠিক পদ বাছাই করাটাও প্রয়োজন। এক্সাম্পল স্বরূপ বলতে পারি, এই যে ওই মেয়েটি যেটা বলেছিল যে স্যার আমার বাড়িতে বলছে ব্যাংকিংয়ে জব করার জন্য বা এক্সাম আইবিপিএস দেওয়ার জন্য, বাট আমি অঙ্কে কাঁচা। এগুলো আমরা ইম্প্যাক্ট ইনস্টিটিউট আমাদের যেখানে ক্লাস হয়, আমি থাকি সেখানে, তো আমি সেগুলো জাস্টিফাই করি বা মার্কশিট দেখা হয়, সেই মার্কশিট দেখে আমরা ডিসিশন নিই যে তার কোন লাইনটা বেস্ট হবে তার জন্য। বিকজ একজন ছাত্রছাত্রীর পক্ষে সব পরীক্ষা ক্র্যাক করাটা কিন্তু পসিবল নয়। কিছু এক্সাম আছে ম্যাথস বেসড, যেমন ব্যাংক বা আইবিপিএস বলতে পারি। কিছু এক্সাম আছে আর্টস বেসড, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথস আছে বাট কম, কম্পারেটিভলি কম। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জিআই দেখুন সব এক্সামে কম বেশি থাকে। সো এগুলো কিন্তু একটা ব্যালেন্সের ব্যাপার আছে, এগুলো দেখার ব্যাপার আছে। দীর্ঘ অভিজ্ঞতার সাপেক্ষেই এটা বলা সম্ভব। পিএসসির এক্সাম যেমন মিক্সড আপ থাকে, অঙ্ক থাকে প্লাস ইংলিশ লিটারেচার,
তারপর তোমার জিকে, জিআই, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস। তো এই প্রশ্নটা কিন্তু একটা ক্ল্যারিফাই প্রশ্ন, এবং এটা আমার মনে হলো যে তোমাদের সামনে যারা কম্পিটিটিভের প্রিপারেশন নেবে ভাবছো তাদের উদ্দেশ্যে এটা বলাটা খুব জরুরি ছিল আমার মনে হয়। আর একটা বলি, অনেকে বলে যে স্যার ইংলিশটা কি ম্যান্ডেটারি, ইংলিশের কোন পার্টটা পড়বো। এটা আমি সবাইকে বলছি আজকে উদ্দেশ্য করে, যারা কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছ বা বিভিন্ন জায়গায় পড়ছো, টিউশন নিচ্ছ বা বিভিন্ন বই কিনে পড়ছো, ডেফিনেটলি ভালো জিনিস। একটা জিনিস সব সময় মাথায় নেবে, এটা আমার দীর্ঘ 20 ইয়ার্স এক্সপিরিয়েন্সে বলছি আমি, সেটা হলো লং কোয়েশ্চেন পড়ো। ধরো একটা আজকে যে টপিকটা আলোচনা করব আমি ভিডিওতে, বৃষ্টিপাত থেকে যে কোনো বইতে বা স্টাডি মেটেরিয়ালে তোমাদের দেখলে 10টা কোয়েশ্চেন দিয়েছে এমসিকিউ বেসড, ঠিক আছে। তো 10টায় দিস ইজ নট সাফিসিয়েন্ট, আমার মনে হয়েছে, সেটা পার্সোনালি বলছি, সাফিসিয়েন্ট কিন্তু নয়। 10টা কোয়েশ্চেন তুমি হয়তো পড়ার পরে মনে হলো, বা তোমার মনে হচ্ছে হ্যাঁ এটা হয়ে যাবে, স্যার দিয়েছেন মানে হয়ে, বা ম্যাম দিয়েছেন মানে হয়ে। বাট আমার মনে হয়েছে যে কম্পিটিটিভ এক্সাম এমন একটা পার্ট, যে পার্টে ফাঁকের জায়গা নেই। কেননা 0.5-এও মারপিট হবে, লড়াই হবে সেখানে, হ্যাঁ, টাসেলটা অনেক বেশি হয়, কম মার্জিনের টাসেল হয়, সেই জন্য ফাঁক দেওয়া যাবে না। সো ফাঁক যখন তুমি দিতে চাইবে না, আর কোনো সাজেস্টিভ এখানে মেলে না, সাজেশন ওয়াইজ হয় না ক্লাস, তাই জন্য তুমি যদি ডিটেল জানো বৃষ্টিপাত সম্বন্ধে, ধরো আজকে একটা বিস্তারিত ধারণা দেব, এই যে বিস্তারিত ইলাবোরেটলি যদি তোমরা জানো বিষয়গুলো, কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু এক্সামে ক্র্যাক করা অনেক ইজিয়েস্ট হয়। তা বলে বলছি না যে তোমরা এমসিকিউ পড়বে না বা মডিউল পড়বে না, এমসিকিউ পড়ো, মডিউল পড়ো, বাট সঙ্গে তোমরা ডেফিনেটলি বড় বড় আকারের 9-10-এর যে কোনো বই হতে পারে, হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, ম্যাথস হতে পারে, ম্যাথসের তো শর্ট ট্রিক কাজে লাগে ম্যাক্সিমাম, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন বই আছে, আমাদের ইনস্টিটিউটেরও ম্যাটেরিয়াল আছে, সেগুলো তোমরা পিডিএফে নিতে পারো। তারপর তোমার যেগুলো বিভিন্ন তোমার, তো এগুলো তোমরা পড়তে পারো। আর ইংলিশটা বেসিক্যালি যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্যান্ডিডেট, ইংলিশে হয় কি, ইংলিশেও কিন্তু প্রচুর শর্ট ট্রিক কাজে লাগে, প্রচুর। মানে এমন হয়, ধরো আমরা যেটা আমি ক্লাসে শেখাই ইংলিশে, ধরো একটা ভয়েস চেঞ্জ দিয়েছে, তো এটা তোমার তো সময় খুব কম হাতে, সময়টা তো খুব কম হাতে, তো নেই তোমার সময়। সো তোমাকে ওখানে বসে জাজমেন্ট প্রথমে দেখছো, জাজমেন্ট হচ্ছে, দেন আনসারে ক্লিক করছো তুমি, ওকে। সো তাহলে তোমার সময়টা এত কম যে তোমাকে ইনস্ট্যান্ট শর্ট ট্রিক ছাড়া দিস ইজ ইম্পসিবল। আর একটা বলি, মক টেস্ট দেবে, ডেইলি ওয়াইজ পারলে মক টেস্ট দাও, যদি সম্ভব না হয় উইকলি 2টো মক টেস্ট দাও যদি ক্র্যাক করতে চাও। মক টেস্ট কম্পালসারি, মক টেস্ট যত দেবে দেখবে তোমার গ্র্যাজুয়ালি ইমপ্রুভমেন্ট তুমি নিজে বুঝতে পারবে ডে বাই ডে। আমাদের ইম্প্যাক্ট ইনস্টিটিউটে মক টেস্ট হয় মান্থলি, উইকলি, মান্থলি দুবারেও বহু ছাত্রছাত্রী অনলাইনে দিয়ে থাকে। সো যদি কেউ মক টেস্টও দিতে চাও, আমাদের নাম্বারে ফোন করতে পারো, 8910618541, ওকে, এটা আমাদের ইনস্টিটিউটের নাম্বার, ইম্প্যাক্ট। তো এইগুলো, এই ছোট ছোট ট্রিকগুলো অ্যাপ্লাই কর। বড় প্রশ্ন পড়ো, বারবার বলছি, বড় প্রশ্ন পড়ো, বড় প্রশ্ন যত পড়বে, কনসেপচুয়াল যত ক্লিয়ার থাকবে, কনসেপ্ট যত ক্লিয়ার,
তত তোমার দেখবে কনফিউজিং ব্যাপারটা, কনফিউশনটা থাকবে না হলে গিয়ে। যত ছোট প্রশ্নে আটকে থাকবে তত দেখবে তোমার, ধরো বললো আজকে যে সাপোজ আমি বলছি শৈলক্ষেপ বৃষ্টিপাত কোথায় হয়, এবার তুমি হয়তো পড়লে একটা জায়গা, এবার দিল হয়তো কোয়েশ্চেনটা আসলো যে পরিচলন বৃষ্টিপাত কতটা অঞ্চল জুড়ে হয়। তুমি তো এটা পড়ে যাওনি, তো তুমি হয় ভুল লিখবে না হয় ছেড়ে দেবে। এই জন্য ডিটেল পড়াটা খুব জরুরি, ঠিক আছে? সো আজকে বলবো, ভিডিওতে আসি, তোমাদের অ্যাডভাইসটা দিলাম তোমাদের যাতে ইমপ্রুভমেন্ট এবং ভালো হওয়ার জন্য আমি যতটা পারবো শর্ট ট্রিক দেওয়ার চেষ্টা করব চ্যানেল মারফত। আর যদি কারোর আরও কিছু প্রশ্ন থাকে ডেফিনেটলি আমাদের ইনস্টিটিউট নাম্বার আমি বলেছি, আবারও বলছি 8910618541। অ্যাডমিশন সংক্রান্ত, নোটস সংক্রান্ত বা এনি আদার কোয়ারিজ যদি থাকে তোমরা হোয়াটসঅ্যাপও আমাদের করতে পারো, আমরা ডেফিনেটলি রিপ্লাই দেব। আর তোমরা ফোনও করতে পারো। সো আজকে বলবো বিভিন্ন ধরনের বৃষ্টিপাত। বৃষ্টিপাত কি আমাদের আগে জানতে হবে। স্বাভাবিকভাবে মেঘ থেকে জলের ধারা ফোঁটা ফোঁটা আকারে নেমে এলে তাকে বৃষ্টিপাত বলে। এই বৃষ্টিপাত কখনো মুষলধারে হয়, আবার কখনো কখনো গুড়ি গুড়ি আকারে পড়ে। সূর্য কিরণে ভূপৃষ্ঠের যাবতীয় জলাশয়ের জল বাষ্পে পরিণত হয়ে বায়ুমণ্ডলে মিশে যায়। পরে ওই জলীয় বাষ্প ওপরে উঠলে শীতলতার সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে প্রথমে মেঘে পরিণত হয় ও পরে ওই মেঘ আরো শীতল হলে বা আরো জলীয় বাষ্প ওই মেঘের সঙ্গে যুক্ত হলে বৃষ্টির রূপে ঝরে পড়ে। সো এই হলো আমাদের বৃষ্টির সংজ্ঞা বা বৃষ্টি বলতে আমরা কি বুঝি, সংক্ষেপে বললাম, বেশি ডিটেল বলার দরকার নেই, এটুকুই সাফিসিয়েন্ট। এবার বলবো বৃষ্টির শ্রেণী বিভাগ, যেটা মেইন ইম্পর্টেন্ট পার্ট। বৃষ্টির শ্রেণী বিভাগ হচ্ছে আমরা বৈশিষ্ট্য, প্রকৃতি ও উৎপত্তির পার্থক্য অনুসারে স্বাভাবিক বৃষ্টিপাতকে আমরা প্রধান তিনটি ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 পরিচলন বৃষ্টিপাত, নাম্বার 2 শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, নাম্বার 3 ঘূর্ণবাত জনিত বৃষ্টিপাত। সো নাম্বার 1 পরিচলন বৃষ্টিপাত বলছে দিনের বেলায় সূর্যের কিরণে ভূপৃষ্ঠের যাবতীয় জলাশয়ের জল বাষ্পে পরিণত হয়ে সোজা ওপরে উঠে যায়। ওপরে উঠলে শীতল বায়ুর সংস্পর্শে এসে ওই জলীয় বাষ্প প্রথমে মেঘ ও পরে বৃষ্টিতে পরিণত হয়ে সোজাসুজি নিচে পতিত হয়। এই ধরনের বৃষ্টিপাতকে বলা হয় পরিচলন বৃষ্টিপাত। তবে আমার মনে হয় এগুলো শোনার চেয়ে তোমরা খাতায় লিখে রাখো। আমি বলছি খাতায় লিখে রাখলে সামনে 15 ডিসেম্বর তোমরা জানো যে বড় এক্সাম WBCS হবে। সো WBCS যারা দিচ্ছ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস তাদের জন্য এবং যে কোনো PSC এক্সামের জন্য কিন্তু এই পার্টগুলি ভীষণ ইনফরমেটিভ হবে। সো তোমরা খাতায় লিখে রাখো, আমার মনে হয় প্রচুর বেনিফিটেড হবে তোমরা। সো পরিচলন বৃষ্টিপাতটা হলো। এবারে বলবো যে ভূপৃষ্ঠের তিনটি অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত বেশি সংরক্ষিত বা সংগঠিত হয়ে থাকে। নাম্বার 1
নিরক্ষীয় অঞ্চলে জলভাগের বিস্তৃতি স্থলভাগের তুলনায় অনেক বেশি হয় নিরক্ষীয় অঞ্চলে। এছাড়া এখানে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পতিত হয়। এই দুই কারণে এই অঞ্চলের বায়ুমণ্ডলে সারা বছরই জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। জলীয় বাষ্প বায়ুর অন্যান্য উপাদানের থেকে হালকা হয়ে সহজেই তা ওপরে উঠে গিয়ে শীতলতার সংস্পর্শে এসে পরিচলন বৃষ্টিপাত হিসেবে ভূপৃষ্ঠের ওপর ঝরে পড়ে। সো এইটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত, এবং এই অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে অধিক পরিমাণে পরিচলন বৃষ্টিপাত হয়। নাম্বার 2, কোন কোন অঞ্চলে বেশি হয়? নাম্বার 2, নাতিশীতোষ্ণ মণ্ডলে গ্রীষ্মকালের শুরুতে ভূপৃষ্ঠ যথেষ্ট উত্তপ্ত হলেও তার ওপরের বায়ুমণ্ডল বেশ শীতল থাকে। তাই ভূপৃষ্ঠের জলাশয়গুলি থেকে জল বাষ্পে পরিণত হয়ে সোজা ওপরে উঠে যায়। ওই জলীয় বাষ্প ওপরে উঠলে শীতল কাতর সংস্পর্শে এসে পরিচলন বৃষ্টিপাত হিসেবে পতিত হয়। নাম্বার 3, ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে বসন্তকাল ও শরৎকালে মাঝে মাঝে পরিচলন বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারি। নেক্সট হচ্ছে নাম্বার 2, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হচ্ছে সমুদ্র থেকে বয়ে আসা কোনো জলীয় বাষ্পপূর্ণ বায়ুর গমন পথে যদি কোনো পাহাড় পর্বত থাকে, তাহলে ওই বায়ু পাহাড় বা পর্বতের গা বেয়ে ওপরে উঠতে বাধ্য হয়। উঁচুতে ওঠার ফলে ওই বায়ু শীতলতার সংস্পর্শে এসে বা পর্বতের ওপর বরফ জমা থাকলে তার সংস্পর্শে এসে সহজেই শিশিরাঙ্কে পৌঁছে মেঘের সৃষ্টি করে। তারপর ওই মেঘ আরো ঘনীভূত হয়ে বৃষ্টিরূপে পর্বতের প্রতিবাদ ঢালে পতিত হয়। এই ধরনের বৃষ্টিপাতকে বলা হয় শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। পর্বতের, এক্ষেত্রে বলে রাখি, পর্বতের যে ঢালে বায়ু প্রবাহ এসে বাধা পায় তাকে বলা হয় প্রতিবাদ ঢাল, আর তার ঠিক বিপরীত ঢালকে বলা হয় অনুবাদ ঢাল। প্রতিবাদ ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়, কিন্তু অনুবাদ ঢালে বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে। সো এই জন্য বলেছিলাম ডিটেল পড়ো। ডিটেল পড়লে অনেক তথ্য তোমরা কিন্তু সংক্ষেপে শর্ট নোট হিসেবে লিখে রাখলে অনেক এফেক্টিভলি এক্সাম হলে ক্লিয়ারলি আনসারটা দিয়ে আসতে পারবে। লাস্ট পার্ট নাম্বার 3, ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাত। বলছে কি, ভূপৃষ্ঠের ওপর অবস্থিত অল্প পরিসর যুক্ত কোনো স্থানে প্রচণ্ড উষ্ণতার প্রভাবে গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হলে স্থলভাগের ওপর থেকে শুষ্ক শীতল বায়ু ও জলভাগের ওপর থেকে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু ওই একই নিম্নচাপ কেন্দ্র ভরাট করার জন্য অনুভূমিকভাবে ছুটে আসে। উষ্ণ বায়ু শীতল বায়ুর থেকে হালকা বলে তা শীতল বায়ুর ওপরে উঠতে বাধ্য হয়। উষ্ণ বায়ু জলভাগের ওপর থেকে আসার ফলে তাতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে। শীতল বায়ুর ওপরে উঠলে ওই জলীয় বাষ্প সহজেই শিশিরাঙ্কে পৌঁছে মেঘের সৃষ্টি করে। এভাবে ঘূর্ণবাতের প্রভাবে বৃষ্টিপাত হয় বলে এই ধরনের বৃষ্টিপাতকে বলা হয় ঘূর্ণবাত জনিত বৃষ্টিপাত। সো এবারে বলবো ভূপৃষ্ঠের 3টি অঞ্চলে
ঘূর্ণবাত জনিত বৃষ্টিপাতের প্রভাব খুব বেশি। নাম্বার 1, উত্তর পূর্ব আয়নবায়ু ও দক্ষিণ পূর্ব আয়নবায়ুর মিলন স্থলে অর্থাৎ সংযোগ স্থলে অবস্থিত ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স অঞ্চলে শীতকালে এই ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে। নাম্বার 1। নাম্বার 2, মধ্য ইউরোপের বিভিন্ন দেশে শীতকালে প্রায় এই ধরনের বৃষ্টিপাত হয়। অ্যান্ড নাম্বার 3, ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে শরৎ ও হেমন্তকালে মাঝে মাঝে এই ধরনের বৃষ্টিপাত হতে দেখা যায়। এবার আরেক ধরনেরও বৃষ্টিপাত উল্লেখ করে রাখতে পারো, অরণ্য অঞ্চলের বৃষ্টিপাত। প্রধানত 3 ধরনের বৃষ্টিপাত ছাড়াও গভীর অরণ্য অঞ্চলের এক বিশেষ ধরনের বৃষ্টিপাত হতে দেখা যায়। গভীর বনের বড় বড় গাছগুলি শিকড়ের মাধ্যমে মাটির নিচ থেকে প্রয়োজনের তুলনায় অনেক বেশি জল শুষে নেয়। তারপর পাতার ছিদ্রের মাধ্যমে প্রস্বেদন প্রক্রিয়ায় ওই অতিরিক্ত জল জলীয় বাষ্প আকারে বের করে দেয়। ওই জলীয় বাষ্প অরণ্য অঞ্চলের মধ্যেই ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এবারে লাস্ট পয়েন্ট বলবো যে মানব জীবনে বৃষ্টিপাতের প্রভাব কি। ভেরি ইম্পর্টেন্ট দুটো প্রশ্নই তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে লিখে রেখে মুখস্থ করো। নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে আমি আলোচনা করব। এছাড়া বলে রাখি, আমি কলেজ ক্যান্ডিডেট যারা আছো, ফার্স্ট সেমিস্টার সবে শুরু হচ্ছে, তাদের উদ্দেশ্যেও আমি কিন্তু ভিডিও বানাচ্ছি, এবং 6 সেমিস্টারের যাদের কম্পালসারি বেঙ্গলি এবং ইলেকটিভ বেঙ্গলি আছে তাদের উদ্দেশ্যেও আমি ভিডিও দেব। সো যারা চ্যানেলটি প্রথম দেখছো আমাদের সঙ্গে থেকো। তো মানব জীবনে বৃষ্টিপাতের প্রভাব হলো, মানুষের জীবনে বৃষ্টিপাত গভীর প্রভাব বিস্তার করে। এই বৃষ্টিপাতের পরিমাণের ওপর নির্ভর করে মানুষের বাসগৃহ, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস প্রভৃতি গড়ে ওঠে। চাষাবাদ, যোগাযোগ ব্যবস্থা, শিল্প কার্য সহ প্রভৃতি বিভিন্ন ধরনের অর্থনৈতিক কাজ বৃষ্টিপাতের প্রকৃতি ও পরিমাপের ওপর নির্ভর করে নির্ধারিত হয়। এই বৃষ্টিপাত প্রত্যক্ষভাবে পৃথিবীতে জীবের জন্ম ও বংশ বিস্তারে সাহায্য করে। তাই বলা যায় যে আমরা বৃষ্টিপাতের জন্যই বেঁচে আছি। থ্যাংক ইউ।